ওয়েলকাম, প্রত্যেককে স্বাগত জানাই উড়ান পাঠশালাতে। তো তোমরা যেমন দেখছো আমাদের ডাব্লিউবিএসএসসি এর ওপর ফোকাস করে আমরা অলরেডি 20 আলোচনা করে নিয়েছি। তো আজকের ক্ষেত্রে আমরা স্পেশাল একটা ইস্যু নিয়ে এসেছি, যেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটা স্পেশাল ক্লাস। তো আমি অভিজিৎ স্যার। তো আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় কি, যে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকে দুটো পার্টে, ধরুন এটা পার্ট 1 করছি আর একটা পার্ট 2, দুটো সেগমেন্টে আমরা ডিভাইড করে নেবো, যাতে আমরা যে আপকামিং যে এক্সামগুলো শুনেছি আমরা, যে বেশ কিছু ক্ষেত্রে ক্লার্কসি, মিসলেনিয়াস বা কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ কনস্টেবল, বা ধরো এসএস ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির মতো এক্সামগুলোতে বা কোর্টের যে এক্সামগুলো হয়, সেখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে বেসিক কোয়েশ্চেন্স গুলো দেয়, সেগুলো এতে আমরা কভার আপ করতে পারি। তার একটা সাম আপ ক্লাস আমরা ওভারঅল আলোচনা করবো। এখানে কোনো পার্টিকুলার আমরা চ্যাপ্টার ধরে ডিসকাস করছি না, আমরা একটা ওভারঅল ভিউ নিয়ে আলোচনা করছি, যেখানে মেন মেন কোয়েশ্চেন্স গুলো আমাদের কাজে লাগে। তো চলো, তো সময় নষ্ট না করে আমাদের আজকের আলোচনার ক্ষেত্রে প্রথমে আমরা একটা ওয়েস্ট বেঙ্গলের একটা আউটলাইন ম্যাপ ড্র করে নেবো, যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। ধরো ওয়েস্ট বেঙ্গলের আউটলাইন ম্যাপের ক্ষেত্রে যদি বলি আমরা, একটা আউটলাইন ম্যাপ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রেসপেক্টে। এবার এই যে আউটলাইন ম্যাপ, এর ধরো বিভিন্ন জায়গায় আমরা পজিশন গুলোকে দেখি, কোথায় কোন রাজ্য বা দেশ আছে। আচ্ছা, আমরা কি করব, এখানে দেশগুলোকে স্পেসিফিক্যালি আমরা যে প্রতিবেশী দেশগুলো আছে সেগুলোকে অন্য কালার দিয়ে দেখে নিই ফার্স্টে। এখানে কে আছে? বাংলাদেশ। এইখানটা হচ্ছে, আমি শর্টে লিখছি, ভুটান। এইখানটা হচ্ছে আমাদের নেপাল। যদি এগুলো প্রতিবেশী দেশ, তাহলে প্রতিবেশী দেশ কটা? 3টে। এবার যদি আমরা যেখানে রাজ্যগুলোর কথা বলি, এখানে রয়েছে আসাম, আমি শর্টে লিখলাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। তাহলে পশ্চিমবঙ্গটা আউটলাইন দেখলাম। আর নিচের দিকে কে আছে আমরা জানি, দ্যাট ইজ বে অফ বেঙ্গল, দ্যাট ইজ বঙ্গোপসাগর আমরা বলতে পারি। ওকে, বে অফ বেঙ্গল। আর পশ্চিমবঙ্গের মাঝ বরাবর একটা নদী গেছে, এটাকে আমরা গঙ্গা বলি, বা পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নামে পরিচিত। মাঝ বরাবর একটা নদী চলে গেছে, যেই নদীটা দক্ষিণের দিকে বিস্তৃত হয়েছে কি নামে? ভাগীরথী হুগলি নামে বিস্তৃত হয়েছে। ভাগীরথী হুগলি নামে, আর একটা শাখা বাংলাদেশে পদ্মা নামে চলে গেছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বেসিক আউটলাইন। ওকে, এবার আমরা যদি এখানে ওভারঅল আলোচনা করি, যে পশ্চিমবঙ্গের এই ওপরের পার্টটা, এই ওপরের পার্টটাকে কি বলা হচ্ছে? ওপরের পার্টটাকে বলা হচ্ছে এনবি। এনবি মানে হচ্ছে নর্থ বেঙ্গল, মানে উত্তরবঙ্গ। তাহলে উত্তরবঙ্গ কটা জেলা নিয়ে গঠিত? উত্তরবঙ্গ 8টা জেলা নিয়ে গঠিত। নিচের দিকের পার্টটাকে কি বলা হচ্ছে? এসবি, দ্যাট ইজ সাউথ বেঙ্গল। কটা জেলা নিয়ে গঠিত? 15টা জেলা নিয়ে গঠিত। তাহলে আমাদের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ 5টা, উপরে 8টা জেলা আর নিচে 15টা জেলা নিয়ে কিন্তু গঠিত। ওকে, হয়ে গেল এই সেকশন আমাদের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ। এবার এখানে আমরা বলি কিছু জিনিস। দেখো, উত্তরবঙ্গে কোন কোন জেলা রয়েছে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে মেনলি জেলা রয়েছে হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা। তাহলে কটা জেলা পেলাম? 8টা। এগুলো লিখেছি নর্থ বেঙ্গলে 8টা জেলা। ঠিক সিমিলার ওয়েতে যদি আমরা লোয়ার পার্টটাকে কনসিডার করি, তাহলে এখানে দক্ষিণবঙ্গে 15টা জেলা রয়েছে। কি কি? মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে আমাদের আবার পশ্চিম বর্ধমান স্টার্ট হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা আউটলাইন পেলাম, যে কোথায় কোন জেলা। আর সব থেকে ছোট জেলা এখানে অবস্থিত, যেটা কলকাতা আমরা বলে থাকি। তাহলে আমরা দেখে নিলাম কোথায় কোন জেলার অবস্থান, একটা আইডিয়া পেলাম। এবার অনেক সময় যে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা,
যদি আমরা বলি সব থেকে ছোট জেলা, অনেকেই জানে কলকাতা। পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা যেটি আমরা কি বলতে পারি, কলকাতা। কেন, কলকাতার এরিয়া কত? কলকাতার এরিয়া যদি বলি আমরা প্রায় 203 বর্গ কিলোমিটার, 203 স্কোয়ার কিলোমিটার। ওকে, সব থেকে বড় জেলা যদি বলি আমরা, বড় জেলা তাহলে হচ্ছে আমাদের সাউথ 24 পরগনা। সুন্দরবনের পার্টটা পুরো ঢুকে যাচ্ছে, তো বেশিরভাগটা ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ আমরা বলতে পারবো সাউথ 24 পরগনা। S24 PGS, সাউথ 24 পরগনা হয়ে গেল সব থেকে বড় জেলা আমাদের। তাহলে ছোট জেলা, বড় জেলা এখানে আমরা দেখে নিলাম। ওকে ওকে, দেখো এরপর আমরা কি করলাম, এই যে সেকশনটা আমরা দেখছি যে রাজ্যগুলো তো আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে ব্ল্যাক কালারের ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম রাজ্যগুলো, তিনটে দেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ। তো এগুলো কোর সঙ্গে কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, আমরা যদি এখানে স্টেট গুলো বলি, মানে পশ্চিমবঙ্গের নেবারিং স্টেট বা প্রতিবেশী রাজ্যের কথা বলি, রাজ্যগুলো কি কি? ফার্স্ট হচ্ছে আমরা বলতে পারি দ্যাট ইজ একদম নিচ থেকে যদি ওপরের দিকে উঠি, ওড়িশা, তারপর ওপরের দিকে ঝাড়খণ্ড, দেন বিহার, দেন সিকিম, দেন আসাম। ওকে, ওড়িশা কত কিলোমিটার যদি আমরা বলি যে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমান্ত কত কিলোমিটার, ওড়িশা, তাহলে আমরা সিম্পলিফাইড ওয়েতে আমরা বলতে পারি ওড়িশা হচ্ছে 150 কিলোমিটার, 150 কিলোমিটার। ওকে, তাহলে ওড়িশার ডবল হচ্ছে বিহার, 300 কিলোমিটার। মাঝখানে রয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হচ্ছে 500 কিলোমিটার, অ্যাকচুয়াল যদি আমরা ঝাড়খণ্ডের দিকে যাই 496 কিলোমিটার। সিকিম 60 কিলোমিটার, আসাম 90 কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সঙ্গে সর্বাধিক বাউন্ডারি শেয়ার করছে? যেটা 500, এটাকে আমরা ঝাড়খণ্ড বলছি ম্যাক্সিমাম। আমি এখানে ছোট করে ম্যাক্সিমাম কথাটা লিখে দিলাম। আর সব থেকে কম কার সাথে শেয়ার করছে, সব থেকে কম শেয়ার করছে আমরা দেখতে পাচ্ছি সিকিম। তাহলে এটাকে আমরা লিখে দিলাম, দ্যাট ইজ এইখানটা আমরা লিখতে পারি মিনিমাম। ওকে, এবার কান্ট্রি কোন দেশের সঙ্গে কতটা শেয়ার করছে। ফার্স্টে বলতে পারি আমরা বাংলাদেশ, আমি শর্টে লিখলাম। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত কত কিলোমিটার? আমরা বলতে পারি যে 2272 কিলোমিটার, 2272 কিলোমিটার। অনেক জায়গায় এটাকে আমরা 2217 দেখে থাকি, আমরা 2272টাকে কনসিডার করব। এছাড়া কি আছে? বাংলাদেশ ছাড়া আছে আমাদের নেপাল, নেপাল হচ্ছে 90 কিলোমিটার। নেপাল ছাড়া আমাদের রয়েছে ভুটান, প্রতিবেশী দেশ তো তিনটেই, ভুটান হচ্ছে 150 কিলোমিটার। তাহলে এখানে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দেখে নিলাম যে কত কিলোমিটার বাউন্ডারি। ওকে, এবার এর আগের স্লাইডে আমরা কি রেখেছি যে পশ্চিমবঙ্গের গঙ্গা নদী যাচ্ছে। এই গঙ্গা নদী কোথা থেকে এন্ট্রি নিচ্ছে? আমরা যদি বলি ঝাড়খণ্ড থেকে, রাজমহল পাহাড় থেকে এন্ট্রি নিচ্ছে। আর পশ্চিমবঙ্গে এই গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? পশ্চিমবঙ্গে যদি বলি সমগ্র, তাহলে এই যে টোটাল গঙ্গা নদী দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, এর দৈর্ঘ্য হচ্ছে 520 কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 520 কিলোমিটার বা 520 কিলোমিটার। ওকে, নেক্সট। এইবার এখানে যে ওভারঅল সিচুয়েশনটা দেখলাম, এটা মাথায় রেখো। তাহলে রাজ্য দেখলাম, দেশ দেখলাম, দুটো জিনিস আমরা এখানে দেখতে পেলাম। এবার এর সঙ্গে কি কি আমরা দেখবো? এর সঙ্গে দেখবো হচ্ছে, ধরো এদিকে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ তিনটে, একটা দুটো তিনটে দেশ দেখলাম, আর রাজ্য 5টা দেখে নিয়েছি। পশ্চিমবঙ্গে গঙ্গা রয়েছে আমাদের এইখান থেকে গেছে, এইখান থেকে বলতে যে এই অংশ যেখানে একদিকে হচ্ছে মুর্শিদাবাদ, অপর দিকে হচ্ছে আমাদের এই সাইডে রয়েছে হচ্ছে বর্ধমান, নদিয়া, লোয়ার পার্টটা হচ্ছে বর্ধমানের আর একটা অংশ বা হুগলি রিজিয়ন কিছুটা আছে। এখানে হচ্ছে উত্তর 24 পরগনা, এদিকে হচ্ছে হাওড়া, কিছুটা হচ্ছে হুগলির পার্ট আছে। এইখানে আমরা বলবো যে দক্ষিণ 24 পরগনা, এই সাইডটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর, কিন্তু গঙ্গার পাশে নয় কিন্তু। হ্যাঁ, ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক পার্ট আমরা দেখলাম। এবার পশ্চিমবঙ্গ রাজ্যটা সাংবিধানিক যোগ্যতা অর্থাৎ কনস্টিটিউশনাল স্ট্যাটাস, সাংবিধানিক মর্যাদা কত সালে পেয়েছে? ওয়েস্ট বেঙ্গল গটস দ্য কনস্টিটিউশনাল স্ট্যাটাস ইন 1950, 1950। কত তারিখ? 26শে জানুয়ারি 1950 সালে 26শে জানুয়ারি পশ্চিমবঙ্গ
সাংবিধানিক মর্যাদা লাভ করেছে। 1950 সালে কবে? 26শে জানুয়ারি সাংবিধানিক মর্যাদা লাভ করেছে। ওকে, নেক্সট, কখনো যদি কোয়েশ্চেন এরকম আসে যে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কটা ছিল, আমরা বলতে পারি অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স দেয়ার ওয়ার 14 ডিস্ট্রিক্ট। স্বাধীনতার সময়, আমি 47 সালের 15ই আগস্টের ওই টাইম পিরিয়ডের কথাকে কনসিডার করছি, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল 14টা। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে জেলার সংখ্যা বৃদ্ধি পেয়ে বা ক্রমশ বেড়ে 23খানা জেলা হয়েছে, 23টি জেলা হয়েছে। ওকে, নেক্সট, পরবর্তী অ্যাডিশনাল ইনফরমেশনে যাব, যে আমরা এখানে যদি ম্যাপের মাধ্যমেই লিখে বুঝে নিই, তো পশ্চিমবঙ্গের অবস্থান যদি দেখি, বাংলাদেশ কোথায় আছে? পূর্বে আছে। আসাম কোথায়? উত্তর পূর্বে। ভুটান আর সিকিম পশ্চিমবঙ্গের রেসপেক্টে নর্থে। নেপাল নর্থ ওয়েস্টে। বিহার আর ঝাড়খণ্ড ওয়েস্টে আছে। ওড়িশা কোথায় আছে? সাউথ ওয়েস্টে। ওকে, আর যদি আমরা বলি বে অফ বেঙ্গল সাউথে, আমরা পজিশন এখানে দেখে নিলাম। এইবার এই পজিশনের রেসপেক্টে যদি আমরা এখানে বলি যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা দেখলাম, পশ্চিমবঙ্গের আয়তন অর্থাৎ এরিয়া, এরিয়ার ভিত্তিতে যদি বলি, পশ্চিমবঙ্গের এরিয়া কত? 88,752 স্কোয়ার কিলোমিটার বা 88,752 বর্গ কিলোমিটার, যেটাকে আমরা বলতে পারি 34,267 স্কোয়ার মাইল। 34,267 স্কোয়ার মাইল, 88,752 বর্গ কিলোমিটার বা 34,267 মাইল। সমগ্র ভারতের মোট এলাকার 2.67% এরিয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কি বললাম? সমগ্র ভারতের মোট এলাকার 2.67% হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এবং সমগ্র ভারতের মোট জনসংখ্যার 7.55% ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে। এটা কিন্তু 2011 জনগণনা বা 2011 সেন্সাসের রেসপেক্টে সারা ভারতের মোট জনসংখ্যার মানে মোট পপুলেশনের যদি আমরা কথা বলি, 7.5% কোথায় বসবাস করছে? পশ্চিমবঙ্গে বসবাস করছে। ওকে, এই পয়েন্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, বেসিক পয়েন্ট দুটো আমরা দেখে নিলাম। এবার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা যাই, এই দুটো সেকশন ছাড়াও আমরা যদি বলি যে পশ্চিমবঙ্গের আয়তনের মতো পৃথিবীর কোন দেশের আয়তন প্রায় পশ্চিমবঙ্গের আয়তনের সমতুল্য? দ্যাট ইজ আমরা বলতে পারি সার্বিয়া। সার্বিয়ার আয়তন, সার্বিয়ার আয়তনও প্রায় 88,500 কিলোমিটার মতো, ঠিক আছে, বর্গ কিলোমিটার মতো সার্বিয়া। তো সার্বিয়া হয়ে গেল। পশ্চিমবঙ্গ মানে এরিয়া ওয়াইজ, এটা কিন্তু এরিয়া ওয়াইজ, আমরা বলতে পারি এরিয়ার ভিত্তিতে, এরিয়া ওয়াইজ আমরা। এবার যদি বলি শেপ ওয়াইজ বা আকৃতিগত দিক থেকে, শেপ ওয়াইজ বা আকৃতিগত দিক থেকে, মানে আমরা যদি বলি এখানে আকৃতিগত দিক থেকে, আকৃতিগত দিক থেকে যদি আমরা বলি, তো আমরা শেপ ওয়াইজ বা আকৃতিগত দিক থেকে যেটা বলছিলাম, আকৃতিগত দিক থেকে কার মতো? হাঙ্গেরির মতো। আমরা পরের পেজ থেকে শুরু করি। দেখো, আমরা যদি শেপ ওয়াইজ বা আকৃতিগত দিক থেকে বলি, ওয়েস্ট বেঙ্গল লুকস লাইক সিমিলার টু কার মতো দেখতে? আমরা বলবো হাঙ্গেরি। তাহলে একটু আগেই আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ আয়তনের দিক থেকে কার মতো? সার্বিয়ার মতো। আয়তনের দিক থেকে, আয়তনে প্রায় সার্বিয়ার সমতুল্য। আকৃতিগত দিক থেকে হাঙ্গেরি। আর পপুলেশনের দিক থেকে যদি আমরা বলি, পপুলেশনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যা মানে কিন্তু এটা 2011 রেসপেক্টে, জনসংখ্যার দিক থেকে আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো ভিয়েতনাম, ভিয়েতনামের মতো। তো হয়ে গেল আমাদের এই পার্টটা, এটা আমাদের কাছে ক্লিয়ার। এবার যদি আমরা এখানে বেসিক জিনিসগুলো বলি, যে পশ্চিমবঙ্গের টোটাল ডিস্ট্রিক্ট বা মোট জেলা, আমরা যদি বলি টোটাল ডিস্ট্রিক্ট বা মোট জেলা হচ্ছে 23টা। স্বাধীনতার সময় কটা ছিল? 14টা। পশ্চিমবঙ্গে যদি বলি আমরা মিউনিসিপ্যালিটি কটা? মিউনিসিপ্যালিটির সংখ্যা পশ্চিমবঙ্গে 121টা। বিভিন্ন বইতে 119টা আছে, দুটো বেড়েছে। মিউনিসিপ্যালিটি 121টা। আমরা যদি বলি মিউনিসিপাল কর্পোরেশন আমরা বলবো 7খানা। মিউনিসিপাল কর্পোরেশন হচ্ছে 7। আমরা যদি বলি গ্রাম পঞ্চায়েত কত?
3354 3354 গ্রাম পঞ্চায়েতের কথা বলছি। ওকে, যদি বলি পশ্চিমবঙ্গে ব্লকের সংখ্যা কটা, ব্লক 342 342। যদি বলি পশ্চিমবঙ্গের লোকসভা সিট, লোকসভা সিট কত, 42টা। পশ্চিমবঙ্গের রাজ্যসভা সিট কত, 16টা। বিধানসভা সিট মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাহলে কত, 294টা। ঠিক আছে, তাহলে 42, 16, 294। তো বেসিক আইডিয়াগুলো আমাদের এখানে হয়ে গেল যে কোথায় কি আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে লোকসভা, দুই হচ্ছে আমরা লোকসভা, দুই হচ্ছে রাজ্যসভা, তিন হচ্ছে বিধানসভা, তিনটে আমরা এখানে দেখে নিলাম। ওকে, ডান। এবার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা বলতে থাকি, পশ্চিমবঙ্গের বেসিক ইনফরমেশন এগুলো আমরা দেখলাম। এবার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি পশ্চিমবঙ্গের রেসপেক্টে, যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তো আমরা প্রথমেই বলেছি 8টা জেলা নিয়ে, দক্ষিণবঙ্গ 15টা জেলা নিয়ে। ওকে, এবার পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, মালভূমিকে আমরা ইংলিশে বলতে পারি প্লেটু মানে হচ্ছে মালভূমি। তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল প্রধানত কোন কোন জায়গায় দেখতে পাওয়া যায়, প্রধানত হচ্ছে পুরুলিয়া আর বাঁকুড়া অঞ্চলে প্রধানত। এছাড়াও কিছু পরিমাণ আমরা, এছাড়াও এগুলো ছাড়া, এটা প্রধানত, এছাড়াও কিছু পরিমাণ বীরভূমে দেখতে পাবো, মাওভাঙনের পাহাড় যে সাইডটা, ঝাড়গ্রামের সাইডে দেখতে পাবো, পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ির দিকটা আমরা দেখতে পাবো। তো এগুলো হচ্ছে আমরা এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছি, যেটা ঝাড়গ্রামের সাইডেও বেলপাহাড়ি রিজিয়নটা রয়েছে, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কমন বর্ডার রিজিয়ন। তাহলে এটা আমরা দেখতে পেলাম। এবার এখানে দুটো কোশ্চেন হয়, যে আমরা পশ্চিমবঙ্গের উত্তর দিকে যদি ম্যাপটাকে আমরা দেখি, যেটা প্রথমেই আমরা ড্র করেছিলাম, উত্তর দিকের যে ম্যাপটা, তো এই যে এরকম একটা উপরের পার্টটা, তা এই অঞ্চলটা হচ্ছে, এই দিকটা হচ্ছে আমাদের নেপাল, নেপালের কোন জেলা, নেপালের ইলাম জেলা। আর এদিকটা হচ্ছে কোন জেলা, দার্জিলিং জেলা। তাহলে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা এবং নেপালের ইলাম জেলাকে, তথা ভারত এবং নেপালকে পৃথক করেছে কে, এইখানে এই যে শৈলশিরাটা, এই শৈলশিরাটার নাম অনেকেই তোমরা জানো, সিঙ্গালীলা শৈলশিরা বা ইংলিশে বলা হয় সিঙ্গালীলা রিজ। এই সিঙ্গালীলা রিজেই অবস্থিত পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু শৃঙ্গ, তার নাম কি, সান্দাকফু। অনেকে সান্দাকাফু বলে, কিন্তু অ্যাকচুয়াল সান্দাকফু, যার উচ্চতা 36 মিটার। কোথায় অবস্থিত, এই অঞ্চলটা অবস্থিত, এই অঞ্চলটা। আর একদম ওপরে এইখানটা অবস্থিত হচ্ছে পি মানে হচ্ছে ফালুট। তাহলে একদম ওপরে অবস্থিত ফালুট। এবার এটা দেখে মনে হতে পারে যে ফালুটের তাহলে স্যার উচ্চতা বেশি, না, ফালুট বেশি উচ্চতায় অবস্থিত, উচ্চতা বেশি নয় কিন্তু। তো ফালুটের উচ্চতা কত, আমরা বলতে পারবো 3595 মিটার, খুব বেশি ডিফারেন্স নয়, 41 মিটারের ডিফারেন্স, 1 কিলোমিটার বলছি, এটা মিটার হবে, 3595 মিটার। এখানে এই দুটো ছাড়া আর কি কি দেখতে পাওয়া যাচ্ছে, সান্দাকফু ফালুট ছাড়া আমরা বলতে পারি, এছাড়াও দেখতে পারি আমরা সবরগ্রাম 3543 মিটার। এছাড়া আমরা দেখতে পারি টংলু 3036 মিটার, টংলু, কি বললাম, 3036 মিটার টংলু। সবরগ্রাম দেখলাম, টংলু দেখলাম, বেশি হয়ে গেল আমাদের। এবার এই দার্জিলিং রিজিয়নকে, দার্জিলিংকে কি বলা হয়, কুইন অফ হিলস, পাহাড়ের রানী বলা হয়ে থাকে। এবার এই অঞ্চলে আমরা দেখি পশ্চিমবঙ্গের অন্যতম উচ্চতম রেল স্টেশন ঘুম, অনেকে তোমার নাম শুনেছি যে ঘুম রেল স্টেশন দেখতে পাওয়া যায়। এই যে ঘুম রেল স্টেশন দেখতে পাওয়া যাচ্ছে, আমরা যদি বলি ঘুম রেল স্টেশন, অনেক সময় কোশ্চেন করে যে ঘুম রেল স্টেশন কত মিটার উচ্চতায় অবস্থিত, আমরা বলবো 2258 মিটার উচ্চতায় অবস্থিত। কোথা থেকে, সমুদ্র সমতল থেকে। ঘুম রেঞ্জ বা ঘুম রেল স্টেশন 2258 মিটার সমুদ্র সমতল থেকে অবস্থিত। অনেকেই দার্জিলিং গেলে শুনতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছে, ওই নেপাল বর্ডারে, একদম ভারত আর নেপাল বর্ডারে অবস্থিত সিকিমে, দূর থেকে দেখা যায়। এবং আমরা এটাও অনেক সময় বলে থাকি যে টাইগার হিলের সানরাইজ দেখবো, সানসেট দেখবো। এই যে টাইগার হিল, তাহলে এটাও এই অঞ্চলেই লোকেটেড, টাইগার হিল এটা এই অঞ্চলে লোকেটেড। এর উচ্চতা কত, 2567 মিটার, টাইগার হিলের উচ্চতা 2567 মিটার। এই হাইট গুলোর মধ্যে সব থেকে বেশি এইটা দিয়ে থাকে, কেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হিসেবে বলা হয়।
সান্দাক ফু, ফু PHU ফু, ফু কথার অর্থ হচ্ছে পাহাড় বা পর্বত। তাহলে পাহাড় বা পর্বতের নাম কি? সান্দাক পাহাড়, মানে সান্দাক ফু আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার। ওকে, তো আমরা নর্থ বেঙ্গলের ইম্পর্টেন্ট পিক গুলো দেখলাম, যে এখানে আমরা দেখেছি যে সান্দাকফু, সবরগ্রাম, টংলু, ঘুম, টাইগার হিল ইনক্লুডিং হাইট, আমরা সেগুলো দেখে নিয়েছি। এবার নর্থ বেঙ্গলে এগুলো ছাড়াও আরো একটা দুটো ছোট ছোট গুরুত্বপূর্ণ পিক আছে। যেমন আমরা যদি বলি, ধরো ঋষিলা, আমরা যদি বলি ঋষিলা, RISHILA, ঋষিলা, যার হাইট কত? 3121 মিটার। এবার নর্থ বেঙ্গলেই রয়েছে কিন্তু। ওকে, এইবার পশ্চিমবঙ্গের যদি উত্তরবঙ্গের তো হাইয়েস্ট পিক আমরা দেখলাম, যে পশ্চিমবঙ্গের মধ্যে বা নর্থ বেঙ্গল হাইয়েস্ট পিক সান্দাকফু, দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ যদি আমরা বলি ফালুট, হাইট দেখলেই বুঝতে পারছো, তৃতীয় উচ্চতম হচ্ছে সবরগ্রাম। তিনটে আমরা দেখবো। অনেকে দেখেছি সান্দাকফু ট্রেক করে। তো আমাদের আজকের আলোচনার বিষয় কি? আমাদের আজকের আলোচনার বিষয় যে এই পার্টটার পর আমরা কোন জিনিসটা দেখবো? আমরা দেখবো হচ্ছে দক্ষিণবঙ্গ, অর্থাৎ সাউথ বেঙ্গল, যে 15টা জেলা নিয়ে যে সাউথ বেঙ্গল রয়েছে তার হাইয়েস্ট পিক। যেমন ধরো পুরুলিয়াতে লোকেটেড গোরগাবুরু, এটা কি? এটা হচ্ছে অযোধ্যা মালভূমি। অযোধ্যা মালভূমির কথা যদি বলি আমরা, অযোধ্যা মালভূমির সব থেকে উচ্চতম শৃঙ্গ, অযোধ্যা মালভূমির সব থেকে উচ্চতম শৃঙ্গ দ্যাট ইজ কি? গোরগাবুরু। তাহলে আমরা বলতে পারলাম যে অযোধ্যা মালভূমির উচ্চতম শৃঙ্গ এটা কিন্তু দক্ষিণবঙ্গ তথা পুরুলিয়ার, বা অযোধ্যা মালভূমির উচ্চতম শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু। গোরগাবুরুর উচ্চতা কত? গোরগাবুরুর উচ্চতা 677 মিটার। ওকে, এটা কিন্তু অন্যতম উচ্চতম শৃঙ্গ, কিন্তু বর্তমানে উচ্চতম শৃঙ্গ কি? পুরুলিয়া বা অযোধ্যা মালভূমি, দ্যাট ইজ আমরা গোরগাবুরু ছাড়াও আমরা বলতে পারি চামতামারি। দ্যাট ইজ এটা হাইট হচ্ছে 720 মিটার। কিন্তু অপশনে দুটো পেলে তবেই এটা করবে, না হলে কিন্তু গোরগাবুরু অ্যান্সার করবে। এবার গোরগাবুরুতে আমরা কি দেখছি? বুরু, BURU। হোয়াট ইজ দ্য মিনিং অফ বুরু? বুরু কথার অর্থ কি? বুরু কথার অর্থ হচ্ছে দেবী। দেবী মানে গডেস। এখানে যে প্রচুর ট্রাইবাল উপজাতিরা রয়েছে, তারা কি বলছে? প্রাকৃতিক শক্তি, পাহাড় পর্বত নদ নদীর পুজো করে। ওরা পাহাড়কে পুজো হিসেবে, পাথরকে যেরকম পুজো করে পাহাড়কে পুজো করে, তাই এটাকে বলা হচ্ছে গোরগাবুরু। পাহাড়টার নাম হচ্ছে গোরগা। এটা কোন অঞ্চলের অন্তর্গত? পুরুলিয়ার। আমরা বলতে পারি যদি কোন সাব ডিভিশনের অন্তর্গত, কোন সাব ডিভিশন যদি বলি আমরা সাব ডিভিশন হিসেবে বলতে পারি যে এটা হচ্ছে বাঘমুন্ডি সাব ডিভিশন, বাঘমুন্ডি সাব ডিভিশন। এবং এই অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ ড্যাম রয়েছে, সেই ড্যামটার নাম কি? মুরগুমা ড্যাম। মুরগুমা ড্যাম এটা কি করছে? এই অযোধ্যা মালভূমি অঞ্চলের, বিশেষ করে অযোধ্যা পাহাড়ের ওপর এবং নিচের অঞ্চলে সামগ্রিক এলাকাতে কি জল প্রোভাইড করা, সেই জলটা পানীয় জলের কাজে লাগে, ছোট ছোট এলাকায় জলাশয়গুলোতে জল ভরতে কাজে লাগে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল। এবার এই যে অযোধ্যা মালভূমির কথা আমরা বলছি, ধরো অযোধ্যা মালভূমির কথা, এই অযোধ্যা মালভূমির সেগমেন্টে যদি আমরা বলি, সাপোজ ধরো এই হচ্ছে অযোধ্যা মালভূমি আমাদের। ওকে, এই যে অযোধ্যা মালভূমির সেকশনটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে আমাদের ধরে নিচ্ছি পুরুলিয়া সেকশন। এবার পুরুলিয়ার এই পাশের অঞ্চলটা হচ্ছে ছোট নাগপুর প্লেটো, ছোট নাগপুর মালভূমির অংশ। তাহলে আমরা বলতে পারি যে এই যে টোটাল ডিভিশন গুলো আমরা আলোচনা করলাম, এটা কি অযোধ্যা মালভূমির একটা অংশ। অযোধ্যা মালভূমির কোন অংশ? অযোধ্যা মালভূমির পূর্বায়ী ছোট নাগপুর মালভূমির একটা অংশ। CHP ছোট নাগপুর মালভূমি, এখানে ঝাড়খণ্ডের মেনলি রয়েছে। তো ছোট নাগপুর মালভূমির একটা বিস্তৃত পার্ট বা পূর্ব দিকের এক্সটেন্ডেড পার্ট কোথায় অবস্থিত? দ্যাট ইজ আমাদের এই অযোধ্যা মালভূমি। এখানে দুটো মালভূমি দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে অযোধ্যা প্লেটো, একটা হচ্ছে পুরুলিয়া প্লেটো, অর্থাৎ অযোধ্যা মালভূমি, পুরুলিয়া মালভূমি, এবং দুটোই কিন্তু পুরুলিয়া জেলার মধ্যে অন্তর্গত। এখানে এই পয়েন্টগুলোকে খেয়াল রাখবো আমরা। তাহলে আমরা বলতে পারি ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কি বললাম? ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল লাইজ টু দ্য ওয়েস্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের ওয়েস্টার্ন প্লেটো, আমরা যদি আরো সিম্পলিফাইড হতে বলি ওয়েস্টার্ন প্লেটো অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? পশ্চিমে অবস্থিত। দ্যাট ইজ ওয়েস্টার্ন প্লেটো অফ ওয়েস্ট বেঙ্গল লাইজ টু দ্য ওয়েস্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা মাথায় রাখবো, এই জায়গাটা খেয়াল রাখবো এই অঞ্চলে। এবার এইখানে আমাদের ঝাড়গ্রাম,
এই অঞ্চলটা আমরা পূর্ব মেদিনীপুর পেয়ে যাচ্ছি, এখানে উপরের দিকটা পশ্চিম মেদিনীপুর। এই পূর্ব মেদিনীপুরের এই অঞ্চলটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। উপকূলীয় অঞ্চল বলতে পূর্ব মেদিনীপুরে যেটাকে আমরা বলি না দীঘা, কাঁথি, যে অঞ্চলগুলোকে বলি সেই অঞ্চলগুলোকে আমরা এখানে কনসিডার করতে পারছি। এবং কাঁথি অঞ্চল যেটাই আমাদের উপকূল এলাকা। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমরা বেসিক পার্ট দেখলাম। তাহলে এই স্লাইডের পর আমরা পরবর্তী যে সেকশনটা দেখবো, দেখো এর আমরা একটু গঙ্গা সম্পর্কে আলোচনা করবো পশ্চিমবঙ্গের মধ্যে। তা আমরা দেখছি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গা নদী এন্ট্রি নিচ্ছে। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গা নদী এন্ট্রি নিচ্ছে, যেটা আমরা প্রথম স্লাইডে দেখেছিলাম ছবিতে। গঙ্গা নদী এন্ট্রি নিচ্ছে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের সংলগ্ন এলাকা থেকে, রাজমহল পাহাড় সংলগ্ন এলাকা থেকে গঙ্গা নদী এন্ট্রি নিচ্ছে। রাজমহল পাহাড়ের বা ঝাড়খণ্ডের যেই এলাকা, সেই জেলার নাম হচ্ছে সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট। মানে এই যে আমরা এখানে বললাম রাজমহল হিল, রাজমহল হিল, এটা অ্যাকচুয়াল কোথায়? এটা অ্যাকচুয়াল হচ্ছে ঝাড়খণ্ডে। ওকে, ঝাড়খণ্ডের কোন জেলা? আমরা বলতে পারি সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট, সাহেবগঞ্জ জেলা বা সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট। এইখান থেকে এন্ট্রি নিচ্ছে। পশ্চিমবঙ্গের একটা অংশে এই নদীটা দক্ষিণের দিকে বিস্তৃত হচ্ছে এবং একটা অংশ বাংলাদেশে চলে গেল পদ্মা নামে। তাহলে একটা অংশ বাংলাদেশে পদ্মা নামে চলে গেল, একটা অংশ পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বিস্তৃত হচ্ছে, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বিস্তৃত হচ্ছে। যেই অংশটা বাংলাদেশে চলে গেল এটা হচ্ছে পদ্মা, পদ্মা। এইটা হচ্ছে আমাদের গঙ্গা, দ্যাট ইজ ঝাড়খণ্ড থেকে যেটা আসছে। পশ্চিমবঙ্গের যেই জেলায় ঢুকলো সেটা হচ্ছে মালদা, আমি ছোট্ট করে এম লিখে দিলাম। তাহলে গঙ্গা পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ট্রি নিয়েছে? আমরা সিম্পল ভাবে বলে দিতে পারি যে মালদা জেলায় পশ্চিমবঙ্গ প্রবেশ করেছে। মালদা জেলায় পশ্চিমবঙ্গ প্রবেশ করেছে যখন, এই অঞ্চলটা, এই অঞ্চলটা, এইখানটায় গঙ্গা দুটি ভাগে ভাগ হয়েছে। এই অঞ্চলটা হচ্ছে ধুলিয়ান, ধুলিয়ান। ধুলিয়ান কোথায়? অনেকেই জানো যে ধুলিয়ান হচ্ছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের ধুলিয়ানে দুটো ভাগে বিভক্ত হয়েছে, একটা শাখা বাংলাদেশে পদ্মা নামে, একটা শাখা পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নামে গেছে। এই মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে নবদ্বীপ অবধি পর্যন্ত, আমি শর্টে লিখলাম নবদ্বীপ অবধি, এটা হচ্ছে আমাদের ভাগীরথী, BH মানে ভাগীরথী, আর নিচের পাটটা হচ্ছে হুগলি। তাহলে আমাদের গঙ্গা পশ্চিমবঙ্গে কি নামে পরিচিত? ভাগীরথী হুগলি নামে পরিচিত। হয়ে গেল এই জায়গাটা দেখলাম। এখানে আমাদের ভারতের একটা রাজ্য আছে আসাম। এই আসামের মধ্যে থেকে একটা নদী আসছে। আসামের মধ্যে থেকে যে নদীটা আসছে সেই নদীটাকে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। শর্টে আমরা এটাকে ব্রহ্মপুত্র BRH লিখে দিলাম। তাহলে ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশে কি নামে ঢুকলো? ব্রহ্মপুত্র এই আসাম পেরিয়ে আসামের ধুবড়ির কাছে, তাহলে আসামের কোন জায়গা? ধুবড়ির কাছে কোথায় প্রবেশ করলো? বাংলাদেশে প্রবেশ করলো। বাংলাদেশে এই নদীটা কি নামে পরিচিত? বাংলাদেশে এই নদীটা যমুনা নামে পরিচিত। তাহলে কে কে কোন দুটো নদী মিলিত হলো? পদ্মা আর যমুনা। পদ্মা আর যমুনা এই জায়গাটায় মিলিত হলো। কার মিলিত হলো? বাংলাদেশের মিলিত হলো। যেই জায়গাটা পদ্মা আর যমুনা মিলিত হলো সেটা বাংলাদেশের কোন জেলা? সেটা হচ্ছে বাংলাদেশের আরিখা জেলা। আরিখা জেলার কোন জায়গা? গোয়ালন্ড নামক স্থানে মিলিত হলো। এবার দুটো নদী মিলিত হওয়ার পর একটা সিঙ্গেল ফ্লো বেরিয়ে আসছে। এই সিঙ্গেল ফ্লো, এই যে পদ্মা আর যমুনা মিশলো, পদ্মা আর যমুনা মিশলো, এটাকে অনেকে কিন্তু বলে মেঘনা। মেঘনা পরে নাম হয়েছে, পদ্মা আর যমুনার মিলিত প্রবাহ পদ্মা নামেই পরিচিত। ওকে, তাহলে এখান থেকে কি হবে? মিলিত হওয়ার পর পদ্মা গেল, এটা হচ্ছে পদ্মা, আমি পি লিখে দিলাম, গোল করে দিলাম। এই যে টোটাল এইখান থেকে বাংলাদেশের ঢোকা থেকে এই অবধি পদ্মার টোটাল লেন্থ হচ্ছে 356 কিলোমিটার। তাহলে পদ্মা কত? আমরা এখানে লিখে দিলাম 356 কিলোমিটার। যমুনার লেন্থ কত বাংলাদেশে? 205 কিলোমিটার। এইবার ভারতের এই সাইডটা হচ্ছে ভারত, কারণ বাংলাদেশের চারদিক থেকে ভারত ঘিরে আছে। এই সাইডটা হচ্ছে ভারতের মণিপুর, মণিপুর হিল। মণিপুর পাহাড় থেকে একটা নদী আসছে, এই নদীটার নাম কি? এই নদীটা আসছে, এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে, দ্যাট ইজ যেটা আসছে ভারতে, এই নদীটার নাম হচ্ছে বারাক। আর বাংলাদেশে এই নদীটা ঢুকছে যখন, এই নদীর নাম হয়ে যাচ্ছে মেঘনা। তাহলে এখানে কে মিলিত হচ্ছে? পদ্মার মেঘনা এই জায়গাটায় মিলিত হচ্ছে। পদ্মার মেঘনা বাংলাদেশে কোন জায়গায় মিলিত হয়েছে? পদ্মার মেঘনা বাংলাদেশে মিলিত হয়েছে চাঁদপুর জেলায়। বাংলাদেশের চাঁদপুর জেলায় মিলিত, যেখানে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়।
এই দুটো নদী মিলিত হওয়ার পর তাহলে কি কে মিললো? পদ্মা আর মেঘনা মিললো। পদ্মা আর মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নামে পরিচিত। এই মেঘনা নামে নিয়ে বঙ্গোপসাগরে পড়ার আগে বৃহত্তম পৃথিবীর বদ্বীপ গঠন করেছে, যেটার নাম হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা বেসিক সিনারিও আমরা এখানে পেলাম। একটা ওভারঅল আইডিয়া হলো না এই নদীটা কিভাবে কোন জায়গায় ডাইরেকশনে যাচ্ছে। তো আমরা এখানে নদীর ক্ষেত্রে ভারত বাংলাদেশ করিনি, ওভারঅল জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করেছি। চট করে আমরা বলে দিই না পদ্মা মেঘনা নামে পড়ে গেছে, ওটা ওরকম ভাবে না, কিভাবে হয়েছে যেটা আমরা দেখতে পেলাম। তো এই হচ্ছে আমাদের একটা বেসিক ফান্ডা। এইবার মুর্শিদাবাদের এই ধুলিয়ান রিজিয়ন যেটা বললাম আমরা, মুর্শিদাবাদের এই যে ধুলিয়ান রিজিয়ন, এই রিজিয়নটা এইখানে একটা ব্যারেজ আছে, এটা অনেকেই জানে, তার নাম হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ, এই ফারাক্কা ব্যারেজের মোট দৈর্ঘ্য কত? 2304 মিটার। তো এটা কি ফারাক্কা ব্যারেজের মোট দৈর্ঘ্য? ফারাক্কা ব্যারেজের মোট দৈর্ঘ্য 2304 মিটার। লেন্থ আর কি? ফারাক্কা ব্যারেজের লক গেটের সংখ্যা কটা? লক গেট 109 খানা ফারাক্কা ব্যারেজের লক গেট দেখতে পাই আমরা, 109, 109টা লক গেট দেখতে পাই ফারাক্কা ব্যারেজে। ফারাক্কা ব্যারেজ তৈরির পিছনে কোন কোম্পানির ভূমিকা ছিল? হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি 130 কোটি টাকা খরচা করে তৎকালীন সময়, তৎকালীন বলতে কোন টাইম আমরা বলছি, যে 130 কোটি টাকা খরচা করে তৈরি করেছিল। এই ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছিল 1961-62, 61-62তে কাজ শুরু হয়েছিল। আর কাজ কমপ্লিট হয়েছিল কত ফারাক্কা ব্যারেজের? 1975, 1975 সালে ফারাক্কা ব্যারেজের কাজ কমপ্লিট হয়েছিল। এই 1975 সালেই ভারতে দুটো সংস্থা তৈরি হয়, একটা হচ্ছে এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, একটা হচ্ছে এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন, জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা, ন্যাশনাল হাইড্রো পাওয়ার থার্মাল পাওয়ার কর্পোরেশন, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন, জাতীয় জলবিদ্যুৎ সংস্থা। এটা 1975 সালে তৈরি হলো। ফারাক্কা ব্যারেজ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? কলকাতা বন্দরকে নাব্যতার হাত থেকে, মানে ডিউ টু দ্য এক্সেসিভ সেডিমেন্টেশন, ওটার হাত থেকে বাঁচানোর লক্ষ্য ছিল। বাংলাদেশ বর্ডার থেকে ফারাক্কা 18 কিলোমিটার দূরে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, আমরা যেমন বলছি না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তো বাংলাদেশের সাদার্ন রিজিয়নে, ওপরের পার্ট না, রংপুরের পার্ট নয়, কিন্তু দক্ষিণবঙ্গের এলাকার চাষবাসের প্রধান চাষের জল কিন্তু ফারাক্কা থেকেই যায়। মানে ফারাক্কার জল কখনো যদি ব্লকেজ পর্যায়ে আসে, যে বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের কৃষিকাজের প্রায় 50-60% হ্যাম্পার হয়ে যাবে কৃষিকাজের ক্ষেত্রে। ওকে, আবার এক্সেসিভ জল ছাড়লেও সেই চাষের জমি জলে ডুবে থাকবে। তো এইটা হচ্ছে ফারাক্কার একটা ওভারঅল আইডিয়া আমরা পেলাম। আর ফারাক্কা যদি বলে কোথায়, আমরা সিম্পল বলে দিতে পারবো যে ফারাক্কা হচ্ছে মুর্শিদাবাদে। ফারাক্কা হচ্ছে মুর্শিদাবাদে, ঠিক আছে। তো এইটা আমরা কি দেখলাম? এটা আমরা বেসিক পার্ট দেখলাম, মানে এটা হচ্ছে পার্ট 1। তো আজকে আমরা ডিসকাশন করলাম ওয়েস্ট বেঙ্গলের পার্ট 1, যেখান থেকে কোশ্চেন্স হতে পারে। আমরা পরবর্তী এপিসোডে পার্ট 2 নিয়ে আসবো, যেখানে আমরা ডিটেলস আলোচনা করবো। টিল দেন সকলকে থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।